বদলাবে কি পরিস্থিতি? হিংসা, আতঙ্ক, অত্যাচার, নিপীড়ন কি হবে অবশেষে? স্থলের পর বাংলাদেশে আতঙ্ক যখন আকাশে। জিরো আওয়ারে আপনাদের স্বাগত, সঙ্গে আমি অভিক বসু। বাংলাদেশের আকাশ আতঙ্ক, স্থলের পর এবার আকাশ। হঠাৎ করে আকাশ আতঙ্কে ভুগছে বাংলাদেশ। সনিক বুম আতঙ্ক সে দেশের সেনাবাহিনীর। এবং বাংলাদেশের আকাশ আতঙ্কের যে খবর পাওয়া যাচ্ছে, ইসলামাবাদের আতঙ্ক এবার তাড়া করছে কি ঢাকাকেও। বাংলাদেশের যশোর, চট্টগ্রাম এয়ারবেসে জারি হয়েছে হাই অ্যালার্ট। কেন বাংলাদেশে আতঙ্ক ভারতীয় বিমান বাহিনীকে? লাগাতার অন্তর্বর্তী সরকারের এই সময়কালীন পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার, নিপীড়ন, আক্রমণ, আর একই সঙ্গে বাংলাদেশের যে অভিসন্ধি চক্রান্ত ক্রমশ ফাঁস হচ্ছে, সামনে আসছে, সেখানে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে নিজেদের একের পর এক ভুল সিদ্ধান্তে গুনতে হবে এবার মাসুল। তার কারণ বাংলাদেশে অভ্যন্তরেই এবার স্থলের পর আকাশ আতঙ্কে ভুগছে সে দেশের সেনাবাহিনী। সব মিলিয়ে কেন বাংলাদেশের আতঙ্ক ভারতীয় বিমান বাহিনীকে বোঝার চেষ্টা করবো আজ জিরো আওয়ারে। বাংলাদেশের আকাশে আতঙ্ক, হঠাৎ করে আকাশ আতঙ্কে ভুগছে বাংলাদেশ, সনিক বুম আতঙ্কে সে দেশের সেনাবাহিনী। সব মিলিয়ে জিরো আওয়ারে বোঝার চেষ্টা করবো বিস্তারিত। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন নিউজ রুম থেকে। সত্যজিৎ, বাংলাদেশের এই লাগাতার পরিস্থিতি নিয়ে প্রত্যেক মুহূর্তে আমরা দর্শকদের সামনে সর্বশেষ পরিস্থিতির খবর তুলে ধরছি। সত্যজিৎ, আমরা শিলিগুড়ির চিকেন নেককে ধ্বংসের চক্রান্ত থেকে শুরু করে পদ্মাপাড়ে মিসাইল ফ্যাক্টরি গড়ার পরিকল্পনা, এমনকি বাংলাদেশের অভ্যন্তরের এই অবিচল এই এক ভয়ঙ্কর পরিস্থিতি, তার পাল্টা তারা নিজেদের সামরিক অস্ত্র মোতায়েন করে বিভিন্ন তুরস্ক, পাকিস্তানের সাথে চুক্তি করে যা করার পরিকল্পনা, এখন পাল্টা নিজেরাই আতঙ্কে ভুগছে। সব মিলিয়ে কি ইনপুট পাওয়া যাচ্ছে সত্যজিৎ বাংলাদেশে স্থলের পর এবার আকাশের আতঙ্ক কোন পর্যায়ে? অভিক, যে ইনপুট আসছে তা ভয়ঙ্কর বললেও কম বলা হয়। তার কারণ তোমাকে বলবো যে পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান বাজওয়া যেমন ভারত কখন সার্জিক্যাল স্ট্রাইক করবে সে আতঙ্কে ভুগছিলেন, বিভিন্ন তথ্যে সেটা উঠে এসেছিল, আমরা বারংবার নিউজ রুম থেকে সে কথা বলেছি। ঠিক সেই আতঙ্কই যেন এখন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ঘিরে ফেলেছে বলে একটা বড় অংশ মনে করছে। আমরা অভিক স্ক্রিনে দেখাবো, তুমি যে তথ্য দিচ্ছিল দর্শকদের, আমরা সত্যের প্রতি একেবারে নিষ্ঠাবান। আমরা দেখাবো যে বাংলাদেশের আকাশ সীমায় এই মুহূর্তে, আমরা আগের দিন বলেছিলাম চট্টগ্রাম এবং যশোরের এয়ারবেসের সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই মুহূর্তে আমরা একদম নির্দিষ্ট ম্যাপ করে দেখিয়ে দিচ্ছি যে সকাল থেকে, একদম সকাল থেকে বাংলাদেশের BB-2 জাতীয় যে ছোট বোমারু বিমান, ছোট বোমারু এয়ারক্রাফট যেটা বাংলাদেশে তৈরি করা হয়েছে, এই ছোট জাতীয় বোমারু এয়ারক্রাফট সেটা বাংলাদেশের যশোর এয়ারবেস থেকে ওড়া শুরু করেছে একাধিক। যে অংশ আমরা দর্শকদের এই মুহূর্তে দেখাচ্ছি সেটা হলো দর্শনা রোড, এই মুহূর্তে চট্টগ্রামের দর্শনা রোড এবং চুয়াডাঙ্গা, এর উপর দিয়ে বাংলাদেশের যে ছোট যে এয়ারক্রাফট, বোমারু ছোট বিমান, অর্থাৎ অল্প আঘাত করতে পারে, এই ধরনের বিমান সকাল থেকেই ওড়া শুরু হয়েছে। এবার তুমি যে প্রশ্ন করছিলে যে কেন সকাল থেকে বাংলাদেশের এই চট্টগ্রামে হাই অ্যালার্ট, সেখানে তারা তাদের এয়ারক্রাফট আকাশে ওড়ানো শুরু করেছে, কারণ গত রাত থেকে আমরা জানি যে কলকাতা এবং সংলগ্ন আকাশে আমরা দেখেছি যে আমাদের ফাইটার জেট অর্থাৎ রাফেল, সুখোই এরা এয়ার পেট্রোলিং শুরু করেছে। আজ সকাল থেকে একাধিক হেলিকপ্টার, আমরা আবারও বলছি টেকনিক্যাল কারণে অবস্থান বলবো না, শত্রু শিবির অনেক তথ্য পাওয়ার জন্য বসে আছে। সকাল থেকেই একেবারে নির্দিষ্টভাবে যেগুলো আমরা অত্যাধুনিক হেলিকপ্টার বলে থাকি সেগুলো ইতিমধ্যে এয়ার পেট্রোলিং শুরু করেছে। এগুলো তো ভারতবর্ষের নিজস্ব নিরাপত্তার বিষয়টি দেখভাল করার জন্য অবশ্যই আমরা করব, কিন্তু যে ছবির কথা বলবো, যে সনিক বুমের আতঙ্কে ইসলামাবাদ এখনো পর্যন্ত ভোগে, সেই সনিক বুমের ঘটনাটা কি? ঘটনাটা কিছুই নয়, খুব একটা অন্যরকম ঘটনা কথা দর্শকদের আজকে বলবো। এটা কয়েক বছর আগের মাত্র ঘটনা। MiG-25 এখনো পর্যন্ত সারা বিশ্বে এর চেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন দ্রুতগতির ফাইটার জেট আসেনি। ঘন্টায় 35,000 কিলোমিটার, এবং যদি সনিক বুম অন হয় তাহলে আরও বেশি, প্রায় 40,000 কিলোমিটার, মানে মিসাইলের গতি পেয়ে যায়। তোমাকে বলবো যে কয়েক বছর আগে ইসলামাবাদের আকাশ একেবারে চুপচাপ, গরমকাল, হঠাৎ আকাশ ভেঙে একদম বজ্রপাতের মতো শব্দ, সঙ্গে সঙ্গে পাক এয়ারফোর্স তাদের রাডার অন করে। রাডার অ্যাক্টিভ করার পর দেখা যায় যে একটা MiG-25 সেটা ভারতের আকাশসীমায় চলে গেছে। তখন তো কিছু করণীয় নেই।
তারপর যে তথ্য উঠে আসে অনেকগুলো বছর পরে, সেটা ভারতীয় পার্ট থেকে উঠে আসে যে রাশিয়ার হাতে একমাত্র সারা বিশ্বে MiG-25 আছে, তারাই এটা উদ্ভাবন করেছিল। এবং এত ক্ষমতাসম্পন্ন এয়ার ফাইটার এখনও পর্যন্ত খুব কম দেশের হাতেই আছে। ভারতের কিছু গোপন ফাইটার জেট তাদের হাতে আছে, এবং ভারত সরাসরি এখনও পর্যন্ত কখনোই যে MiG-25 কতটা আছে কি আছে তার উল্লেখ করেনি। এবং MiG-25 সেই সময় ভারতের হাতে ছিল, এবং তখন আমাদের কিছু তথ্যের প্রয়োজন ছিল, অর্থাৎ পাকিস্তানের ইসলামাবাদ এবং তৎসংলগ্ন অংশে জঙ্গি শিবির বা এই সমস্ত বিষয় নিয়ে। সেই দিন যে পাইলট গেছিলেন তিনি 90,000 ফিটে উঠছিলেন, অর্থাৎ অনেক উঁচু, এত উঁচুতে কোনো ফাইটার জেট উঠতে পারে না এখনো পর্যন্ত। এবং সেই সময় জাস্ট পাইলট একটু বুঝিয়ে দেওয়ার জন্য পাকিস্তানকে তিনি 65,000-এ নেমে এসে তিনি তার সুপারসনিক স্পিড তৈরি করেন, এবং তখনই ওই মেঘের মধ্যে ব্যাপকভাবে একটা বজ্রপাতের মতো শব্দ হয়, একটা বিস্ফোরণের মতো শব্দ হয়, এটাকেই বলা হয় সনিক বুম। যে আতঙ্কে এই মুহূর্তে একেবারে তাড়া করে ফিরছে বাংলাদেশের এয়ারফোর্সকে, সেনাবাহিনীকে। কারণ ভারত যদি আজ থেকে অনেকগুলো বছর আগে ইসলামাবাদের আকাশে তাদের ফাইটার জেট পাঠিয়ে, আমাদের ফাইটার জেটকে পাঠিয়ে আমরা সব তথ্য সংগ্রহ করে পকেটে পুরে তারপর আমাদের সনিক বুম শোনাই, এবং তারা যখন F-16 আমাদের ধাওয়া করিয়েছিল, F-16 উড়েছিল 60,000 ফিটে এবং আমরা 90,000 ফিটে উড়েছিলাম, ফলে আমাদের ধরাছোঁয়া নাগালের অনেক দূরে ছিল F-16। বাংলাদেশ এই মুহূর্তে যেটা ওড়াচ্ছে তাদের চট্টগ্রাম চত্বরে BB-2 এয়ারক্রাফট বলে আমরা জানি, সেটা একটা হালকা ফাইটার জেট, খুবই নগণ্য প্রশিক্ষণ বিমান বললেও কম বলা হয়। আমরা যে তথ্য দর্শকদের জানাবো আজকে, যে ইসলামাবাদের ঘটনার পরে এই মুহূর্তে দর্শকদের জানা উচিত যে গত রাত থেকেই কলকাতা এবং বাংলাদেশ এবং ভারত সীমান্তে যে আমাদের ফাইটারের এয়ার পেট্রোলিং শুরু করেছে, হেলিকপ্টার শুরু করেছে, আমাদের হাতে সুখোই রাফাল রয়েছে। এগুলোর নির্দিষ্টভাবে ক্ষমতাটা জানা উচিত দর্শকদের। এবং তোমাকে বলবো যে বাংলাদেশের যারা আমাদের দেখছেন তাদেরও জানা উচিত যে আমাদের যে নির্দিষ্ট সুখোই এয়ারক্রাফটের মধ্যে বা রাফায়েল এয়ারক্রাফটে এমন একটি মিসাইল আছে যার চোখ আছে, ক্যামেরা আছে, যে মিসাইল দেখতে পায়। একদমই তাই, এই মিসাইল যেখানে আমরা টার্গেট করব ও নিজেই সিদ্ধান্ত নেবে এবং ওর ক্যামেরায় ডিসাইড করে নেবে যে টার্গেটটা কোথায় আছে। তোমাকে বলবো, আমি রাফায়েলের কথা বলছি, এই মুহূর্তে আমাদের আকাশে রয়েছে, আমি অবস্থান বলবো না। এবং রাফায়েলের ক্ষেত্রে আমরা স্ক্রিনে দেখাবো অন্তত 4 ধরনের মিসাইল আমরা ব্যবহার করি। একটা হচ্ছে মিসাইল, তোমাকে বলবো যে মাইকা এয়ার টু এয়ার, এটা আমরা এয়ার স্ট্রাইক করতে পারি। এবং যেটা বলছিলাম, যে মিসাইলের চোখ আছে, যে দেখতে পায়, যে মিসাইল যদি রাফায়েল এই মুহূর্তে বাংলাদেশের কোনো একটি অংশে বাধ্য হয় সেটাকে চালাতে, সে নিজের চোখ দিয়ে দেখে আক্রমণ করবে, সেই মিসাইলের নাম হলো স্ক্যালপ শ্যাডো স্টর্ম। স্ক্যালপ শ্যাডো স্টর্ম এই মিসাইলটির নিজস্ব চোখ পর্যন্ত আছে, এটাই বলা হয় বিমান বাহিনীর ক্ষেত্রে, বা যারা আমাদের নির্দিষ্টভাবে সৈন্য, আমাদের সেনাবাহিনীর মধ্যে এটা বলা হয়। মিসাইলেরও চোখ থাকে, অর্থাৎ দেওয়ালের যেমন কান থাকে, মিসাইলেরও চোখ থাকে। হ্যামার রয়েছে এয়ার থেকে গ্রাউন্ডে অ্যাটাক করার জন্য, এবং একটি অত্যাধুনিক মিসাইল রয়েছে রাফায়েলের মধ্যে, তা হলো মেটিয়ার। এই মিসাইলটি রাফায়েলের সঙ্গে একেবারে অ্যাটাচ করা থাকে, এবং এর পাল্লা হলো 300 কিলোমিটার, যেখানে এই মুহূর্তে আমেরিকার এই ধরনের মিসাইলের পাল্লা মাত্র 160 কিলোমিটার। অন্যদিকে সুখোই রয়েছে, সুখোইয়ের পাল্লাও তুমি জানো, সেখানে অন্তত 9টি মিসাইল সুখোইয়ের সঙ্গে অ্যাটাচ করা রয়েছে, তার মধ্যে রুদ্রম 1 এবং রুদ্রম 2। রুদ্রম 2 যখন প্রবেশ করবে কোথাও, তখন সে এন্টার এরিয়ার যে র্যাডার, অর্থাৎ বাংলাদেশ এই মুহূর্তে কিছু র্যাডার অন করেছে, তার মধ্যে M80 বলে একটি র্যাডার তারা অন করেছে যশোর এবং চট্টগ্রাম চত্বরে। এই র্যাডারের রেঞ্জ হচ্ছে মাত্র 50 কিলোমিটার। এই M80 র্যাডারের মতো ছোটোখাটো র্যাডারকে এরা পাত্তাই দেয় না, কিন্তু রুদ্রম 2 সহজেই এটাকে নাস্তানাবুদ করতে পারবে। ছবিতে আমরা দেখাবো যে আমাদের বর্ডার জোনগুলোতে যে গাড়িগুলো আমরা দেখেছিলাম, এগুলোকে বলা হয় হিমশক্তি এবং সাময়িকতা। আমরা এর আগে দেখিয়েছি এই হিমশক্তি এবং সাময়িকতা একেবারেই আমাদের নিজস্ব তৈরি, এটা DRDO তৈরি করে। এবং এর মূল কাজ হলো, যখনই আমরা বর্ডার জোনে আমরা ধরে নিলাম যে যুদ্ধ পরিস্থিতি তৈরি যদি হয়, ভারত কখনোই যুদ্ধ করতে যাবে না আগ বাড়িয়ে। কিন্তু বাংলাদেশ, তোমার এই কথা সূত্র ধরে আমি একটা প্রশ্ন রাখবই, তার কারণ এখনো 72 ঘন্টা হয়নি ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে সে দেশের বাংলাদেশের বিদেশ সচিব, পররাষ্ট্র সচিব মোহাম্মদ জাসিমউদ্দিনের যে বৈঠক, এবং সেই বৈঠকে বারংবার সদর্থক বার্তা দেওয়ার পরেও বাংলাদেশের যে মনোভাব প্রকাশিত হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই কি ভারতের এই প্রস্তুতি? তার কারণ অনেক বোঝানো, অনেক সক্ষতা, অনেক যাবতীয় সমস্যা সমাধানের জন্য বার্তা দেওয়ার পরও বাংলাদেশ কোনো মতেই শুধরাচ্ছে না বলেই কি এই প্রস্তুতি ভারতের?
একদমই তাই, কারণ তুমি দেখবে যে গতকাল লং মার্চ হয়েছে, এরপর আরও মার্চ হবে, সেগুলো কোন পর্যন্ত পৌঁছবে এবং তার যে অভিঘাত কী হবে তা তো ভারত জানে না। ফলে ভারত তার নিজস্ব জনপদকে বাঁচাতে, তার সমৃদ্ধিকে অক্ষুণ্ণ রাখতে অবশ্যই তার মতো করে ব্যবস্থা নেবে এবং এই নেওয়ার মধ্যে সারা বিশ্বে কেউ কোনো অপরাধ দেখতে পাবে না, এটা নিশ্চিতভাবেই আমরা বলে দিচ্ছি। তো যে বিষয়টা তৈরি হয়ে রয়েছে, যে সেই কারণেই তোমাকে যে তথ্য জানাচ্ছিলাম যে বর্ডার জোনগুলোতে আমরা যে প্রদর্শন এখনো পর্যন্ত করতে পারি তা হলো হিমশক্তি এবং সাময়িকতা। এই দুটো নির্দিষ্টভাবে পদাতিক বাহিনীর যে নির্দিষ্ট রাডারকে বোকা বানানোর যে বিপুল অস্ত্র আমাদের হাতে আছে, সেগুলোকে আমরা যখন ইনস্টল করব নির্দিষ্টভাবে, সেগুলোর মাধ্যমে এই এরিয়ার অর্থাৎ গোটা বাংলাদেশ, যশোর এবং চট্টগ্রাম এই সামগ্রিক চত্বর জুড়ে তারা যত রাডার বসিয়েছেন বা TB2 ড্রোনগুলোকে অ্যাক্টিভ করে, TB2 ড্রোনকে অ্যাক্টিভ করেছে তুরস্কের থেকে আনা ড্রোন, এগুলো সব ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এটাকে আজকের দিনে বলা হয় EW অর্থাৎ ইলেকট্রনিক ওয়্যার। এবং বাংলাদেশের তুলনায় আমরা অনেক 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 এগিয়ে রয়েছি এই ইলেকট্রনিক ওয়ারফেয়ারে। যেমনভাবে আমরা গেরিলা ওয়ারফেয়ারের কথা বারে বারে বলেছি, অর্থাৎ আমাদের গোর্খা বা ঘাতক বাহিনী আছে যারা দ্রুত গিয়ে অ্যাটাক করে ফিরে আসতে পারে নিজেদের আস্তানায়, ঠিক তেমনিভাবে আমরা বলছি যে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারতকে ধরা মানে স্পর্শ পর্যন্ত করতে পারবে না এমন দেশ এখনও তৈরি হয়নি, কারণ আমাদের হাতে এই বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে। এবং সেই সংকেত পেয়েই বাংলাদেশের সেনাবাহিনী এখন বারে বারে সেনাকর্তারা আকাশের দিকে তাকাচ্ছে যে আবার কি কোনো সনিক বুম তৈরি হবে, যা কয়েক বছর আগেই ইসলামাবাদের আকাশে হয়েছিল। ইসলামাবাদ তাদের F-16 পর্যন্ত পাঠিয়েছিল, কিন্তু ততক্ষণে আমাদের MiG-25 অনেক ভেতরে ভারতের আকাশে প্রবেশ করে গেছে এবং সনিক বুম সাউন্ড ইসলামাবাদের আকাশে তখন পাক খাচ্ছে। একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিলেন পাকিস্তানের সেনাকর্তারা যে এত শক্তিশালী ভারতের এয়ারক্রাফট। এটাকে এখনও বলি আমরা MiG-25কে ভারতের অন্যতম রহস্যজনক এয়ারক্রাফট। এটা বারেলি থেকে গেছিলো, ইউপি থেকে গেছিলো এবং এর সম্পর্কে আর বিশেষ তথ্য আমরা জানাবো না, কারণ টেকনিক্যাল কিছু গ্রাউন্ড থাকে যেগুলো জানানো উচিত নয়। এখনও পর্যন্ত আমরা বলছি যে ভারতের হাতে এমন কিছু এয়ারক্রাফট রয়েছে যেটা ভারত সরাসরি বলে না। অনেক দেশের গোয়েন্দা সংস্থা জানার চেষ্টা করে যে আমাদের এয়ারফোর্সে এমন কিছু এয়ারক্রাফট আছে যেটা সারা এই এশিয়া মহাদেশের মধ্যে হয়তো কম দেশের হাতে আছে, এতটাই উন্নত। আমরা অনেকগুলো কারণে সেগুলোকে সামনে আনতে পারি না, কিন্তু ইতিমধ্যেই পাকিস্তানের যারা বাবাস্থানীয় অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে বাবাস্থানীয় পাকিস্তান, তাদের ক্ষেত্রে যে ছবি তৈরি হয়েছে তা হলো তারা কথায় 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 পাকিস্তানের সেনাকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন। কিন্তু একটু বুঝে রাখা উচিত যে ইসলামাবাদের আকাশে যদি ভারতীয় বায়ুসেনার বিমান চক্কর খেতে পারে, আমাদের ফাইটার জেট চক্কর খেয়ে খেলা দেখাতে পারে, তো বাংলাদেশ তো সেদিনকের একটি তৈরি হওয়া রাষ্ট্র ভারতের সাহায্য নিয়ে। ফলে এই জল তারা নিশ্চয়ই মাপতে পারবেন বলে আমরা স্থির বিশ্বাস করি। আবেগ একেবারে সত্যি, এখান থেকে দাঁড়িয়ে আমরা যে পরিস্থিতি, তাতে ভারত বারংবার এই পরিস্থিতিতে অতীতের অভিজ্ঞতায় বাংলাদেশ যা দেখেছে ভারতের সামরিক শক্তির ক্ষেত্রে এবং আন্তর্জাতিক স্তরে, বাংলাদেশ এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে সখ্যতা, একের পর এক বৈঠক বা এক সময় ইউনূস প্রতিনিধি দল পাঠালেন চীনে, খুব একটা সুবিধাজনক পরিস্থিতি করতে পারেনি, এ খবর আমরা দেখিয়েছিলাম। তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি, কিন্তু ঘরে বাইরে এই পরিস্থিতির মধ্যে যখন স্থলপথে মায়ানমার বাংলাদেশ সীমান্তে 271 কিলোমিটার সীমানা জুড়ে আরাকান আর্মি আবার নিজেদের দখলে নিয়েছে, এই স্থলপথে বাংলাদেশে অনুপ্রবেশ রোখার একটা চেষ্টা এখন নিজেদের এই ব্যতিব্যস্ত অবস্থায়, আকাশপথে এই আতঙ্ক আরও কতটা বাংলাদেশকে সব দিক থেকে সাঁড়াশি আক্রমণের মধ্যে ফেলছে সত্যজিৎ? না, বাংলাদেশের জিওপলিটিক্যাল বিষয়টি অনেকটা এরকম যে তিন দিকে ভারত, একদিকে মায়ানমার রয়েছে, তুমি বলছিলে এই মাত্র, এবং মায়ানমারের যে আরাকান ফোর্স, যারা ইতিমধ্যে আরাকান আর্মি, যারা ইতিমধ্যে সেখানকার মাংডু সহ একাধিক শহর দখল করেছে এবং একেবারে বাংলাদেশের নাকের ডগায় এসে উপস্থিত হয়েছে। এবং আমরা জানি যে এই আর্মির সঙ্গে বাংলাদেশের বর্তমান সেনাবাহিনীর কোনো সম্পর্ক ভালো নয়। সত্যি একটুখানি এখান থেকে সত্যি চিফ রিপোর্টার সত্যি মুখোপাধ্যায় রয়েছেন, আমি একটা অতীতের রেফারেন্স বলি যে 2015 সালে এই আরাকান আর্মির সঙ্গে বিজিবি বর্ডার গার্ড অফ বাংলাদেশ, তাদের দুবার সংঘর্ষ হয়েছিল এবং এই বৌদ্ধ ধর্মাবলম্বী আরাকান আর্মি বাহিনী তারা বরাবর রোহিঙ্গা বিদ্বেষী, আর বাংলাদেশের এই রোহিঙ্গা অনুপ্রবেশ, রোহিঙ্গা একটা বড় তাদের বিড়ম্বনা। এখান থেকে দাঁড়িয়ে আরাকান আর্মিও তো এক প্রকার চেষ্টা করবে এই পরিস্থিতির মধ্যে একটা চাপে রাখার। সত্যজিৎ না, একদমই তাই, কারণ নির্দিষ্ট লক্ষ্য, কারণ তুমি দেখবে যে বাংলাদেশ সেনাবাহিনী যখনই ওরা বক্তব্য সাম্প্রতিক সময় পেশ করেছে, আমরা দেখেছি তাদের বক্তব্যের অভিঘাত দুদিকে গেছে, একটা ভারত ছিল, অন্যটি মায়ানমার। অর্থাৎ তারা বলেছে যে ভারতকে যেমন প্রতিহত করতে হবে বিভিন্নভাবে, একটা দেশের সেনাবাহিনী সরাসরি প্রায় বলেই ফেলেছে ভারতের নাম, সবথেকে বড় প্রতিবেশী আমরা তাদের, অন্যদিকে মায়ানমারের নামও তারা বারংবার বলেছে। এর দুটো অর্থ হয় যে মায়ানমারকে বাংলাদেশ
থ্রেট হিসেবে দেখছে। এবং তুমি জানো যে মায়ানমারের তরফে তাদের বিমান বাহিনী একাধিকবার বাংলাদেশের বায়ু বা আকাশসীমা লঙ্ঘন করেছে, সে কারণে তারা আতঙ্কিত হয়ে রয়েছে। এবার আকাশসীমার পর মায়ানমারের সেখানকার যে আর্মি, অর্থাৎ তাদের মায়ানমার আরাকান আর্মি, তারা ইতিমধ্যে একেবারে তাদের স্থল সীমার কাছাকাছি উপস্থিত, অর্থাৎ দুয়ারে চলে এসেছি বলা চলে। দুয়ারে মায়ানমার আর্মি বললে কেউ ভুল বলবেন না, অন্তত এমনটাই মনে হয় পশ্চিমবঙ্গের মাটি থেকে বললে তো কেউ ভুল বলবেনই না। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে তুমি অদ্ভুতভাবে ফলো করবে যে বাংলাদেশ সকাল থেকে যে ছবি আমরা দেখাচ্ছি, যে গত রাত থেকে যখনই কলকাতা এবং সংলগ্ন আমাদের সীমান্তবর্তী অংশে এয়ার পেট্রোলিং শুরু হয়েছে, রাফায়েল এসছে, সুখোই আছে, এবং আমাদের যে M17 হেলিকপ্টার দিয়ে আমরা এয়ার পেট্রোলিং শুরু করে দিয়েছি। কারণ উল্টো দিক থেকে বিবিটি এয়ারক্রাফট, তারা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিবিটি এয়ারক্রাফট তারা চট্টগ্রাম এয়ারবেস থেকে বিভিন্ন অংশে বিভিন্ন অংশে তারা দর্শনা রোড বা তাদের চুয়াডাঙ্গা রোডে তারা ইতিমধ্যে তারাও এয়ার পেট্রোলিং করছে। এবং তারা করছেন যে তথ্য আসছে আমাদের কাছে, বাংলাদেশ সেনাবাহিনী বা সেনাকর্তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছেন যে কয়েক বছর আগে ইসলামাবাদ, তাদের এই মুহূর্তে পিতৃস্থানীয় দেশ ইসলামাবাদ পাকিস্তান, তারা যে একদম মানে আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছিল তা হলো সনিক বুম। ইসলামাবাদ রাজধানীর আকাশে হঠাৎ করেই বিভৎস একদম বজ্রগম্ভীর মেঘ ফেটে যাওয়া শব্দ, এবং সেই শব্দের সঙ্গে সঙ্গে সেখানকার যে রাডারকে অন করে দেখা যায় যে একটি MiG-25 তা ভারতের আকাশসীমায় প্রবেশ করে গেছে। তাদের বোঝার আগে ইসলামাবাদে পৌঁছে গেছে ভারতীয় এয়ারক্রাফট। ফলে তাদের ক্ষেত্রে কী হতে পারে, বাংলাদেশের যে এয়ার ডিফেন্স M80, কেউ মোপেড বলে এটা ভুল করবেন না, এটা হলো বাংলাদেশের নিজস্ব একটি এয়ার ডিফেন্স যার যে রেঞ্জ শুধুমাত্র 50 কিলোমিটারের মধ্যে সেটা অ্যাক্টিভ হয়। আমাদের S-400 রয়েছে 600 কিলোমিটার, এছাড়া আমাদের MR-SAM রয়েছে, আরও অনেকগুলো আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যেগুলো প্রত্যেকেই ক্ষমতাশালী। একেবারে সত্যি এখান থেকে একটা বিষয় আমি উল্লেখ করবো, একই সঙ্গে তোমার কাছে তার ব্যাখ্যায় যেতে চাইবো যে যতই সময় এগিয়ে আসছে, শপথ নিয়ে ট্রাম্প বসবেন চেয়ারে, ততই আরোই বাংলাদেশের আতঙ্ক আসছে দুয়ারে। এখান থেকে বোঝার চেষ্টা করবো, তার কারণ আমাদের সঙ্গে আরও একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন জিরো আওয়ারে, আর চিফ রিপোর্টার সতীন মুখোপাধ্যায় বিস্তারিত বলছেন, লাগাতার বাংলাদেশের পরিস্থিতিকে নজর রেখেছেন। নজর রাখুন আপনারা জিরো আওয়ারে, ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম জিরো আওয়ারে। বাংলাদেশের একের পর এক অন্তর্বর্তী সরকারের অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত যে পদক্ষেপ, তার পরিপ্রেক্ষিতে এবার ভারতও জিরো টলারেন্স দেখাচ্ছে। আকাশ আতঙ্কে ভুগছে বাংলাদেশ। সেখান থেকেই জিরো আওয়ারে চিফ রিপোর্টার সতীন মুখোপাধ্যায় রয়েছেন এবং একই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন জিরো আওয়ারে। স্বাগত দেবাশিস বাবু। সত্যই তোমার প্রশ্ন সরাসরি। আমি দেবাশিস দাকে প্রথম একটা ছবি দেখাবো স্ক্রিনে। দেবাশিস দা, এই মুহূর্তে বাংলাদেশের চট্টগ্রাম এয়ারবেসে BB-2 জাতীয় একটি এয়ারক্রাফট, একাধিক এয়ারক্রাফট সেটা পেট্রোলিং শুরু করেছে, এবং এটা ওদের লাইট অ্যাটাক একটা এয়ারক্রাফট, কিছু মেশিন গানস রয়েছে এবং ওরা কিছু বোম টোম ফেলতে পারে, তেমন কিছু মানে কার্যকর নয় বলে আমরা জানি। ওদের যে M80 এয়ার ডিফেন্স অন রয়েছে, TB2 ড্রোন অন করেছে, ওদের যে ক্ষমতা ওদের মোটামুটি দাঁড়িপাল্লা হিসেবে আমি বলতে যাচ্ছি না, তা ওরা করেছেন। এবং গত রাত থেকে আমাদের এয়ার পেট্রোলিং শুরু করেছে রাফায়েল, সুখোই, এবং ইতিমধ্যে M17 হেলিকপ্টারও মার্কেটে নেমে পড়েছে। এবং আমি আপনাকে একটা তথ্য দিয়ে শুরু করতে চাইছি দেবাশিস দা, যে ইসলামাবাদের আকাশে সনিক বুম শোনা গেছিল এবং বজ্রগর্ভ সেই মেঘের আওয়াজ ইসলামাবাদের মানুষকে কাঁপিয়ে দিয়েছিল। পাকিস্তানের আকারা দেখতে চেয়েছিলেন কারা এসছে, এবং যতক্ষণে দেখতে গেছে ততক্ষণে আমাদের ভারতীয় MiG-25 আমাদের আকাশসীমায় প্রবেশ করে গেছে। পাইলট জাস্ট 90,000 থেকে নেমে 60,000 এসে একটু মজা করার জন্য এই বুম সাউন্ডটা, সনিক বুম সাউন্ডটা তৈরি করেছিলেন সেই দিনকে। এবং MiG-25 অত্যন্ত ক্ষমতাশালী ফাইটার জেট, যা ইসলামাবাদের আকাশকে কাঁপিয়েছিল কয়েক বছর আগে। এখন তো ভারত আরও ক্ষমতাশালী। এই যে দুটো দেশের যে পারদের ওঠানামা করছে সম্পর্কের, সে এবং উভয় দেশই দেখা যাচ্ছে যে এয়ার পেট্রোলিং শুরু করে দিয়েছে। ভারত তো পাল্লায় অনেক ভারী, ফলে বাংলাদেশ তার ওই প্রশিক্ষণ টাইপের যে বিমান BB-2 দিয়ে শুরু করেছে, আপাতত যা আছে তার হাতা খুন্তি তাই দিয়ে শুরু করেছে। ঠিক কোন জায়গায় যাচ্ছে গোটা পরিস্থিতিটা বলে আপনার মনে হয়? পরিস্থিতি তো একটু অ্যালার্মিংই, কিন্তু আমার মানে ভাবতে অবাক লাগে বাংলাদেশ যাদেরকে ভারত স্বাধীনতা করেছে তারা যে জেস্চার দেখাচ্ছে ভারতের প্রতি, এখন আমাদের মনে হয় বন্ধুত্বের বার্তা দেওয়া ঠিক আছে, কিন্তু আমাদের কড়া মনোভাব প্রদর্শন করা উচিত। আমরা যেভাবে সফলতার সাথে 2019-এর ফেব্রুয়ারিতে এয়ার স্ট্রাইক করেছিলাম পাকিস্তানে, বাংলাদেশকে করতে তো আমাদের আরো কম সময় লাগবে, কারণ পাকিস্তান বাংলাদেশের চাইতে অনেক শক্তিশালী সামরিক রাষ্ট্র। তো বাংলাদেশের যে এয়ারক্রাফট, আমি জানি চিটাগাং পতঙ্গ এয়ারপোর্ট আছে, খুব একটা শক্তিশালী এয়ারবেস নয়। 1991 সালে যখন ঝড় হয়েছিল টর্নেডো, তখন প্রায় বেশিরভাগ মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল, অনেক এয়ারক্রাফট উড়ে গেছিল, এবং সেখানে খুব সুরক্ষার বিষয়টা রয়েছে। এবং ওদের যে সামরিক বাহিনী শক্তি, বাংলাদেশের বিমান বাহিনী, সেটা কিন্তু ভারতের তুলনায় কিছুই নেই, অনেক গুণ কম। এবং ওদের যে রেডার সিস্টেম,
সেটা যদি তুলনা করি যে অনেক দুর্বল ভারতের তুলনায়। সুতরাং ভারত এর মধ্যেও যে অত্যাধুনিক বিমান বহর নিয়ে এসছে, কিছু আমরা মিডিয়াতে দেখতে পাই, কিছু পাবলিকলি প্রচার হয়, কিন্তু বাকিটা কিন্তু ভারত ডিসক্লোজ করে না নিরাপত্তার কারণে, কারণ এটা পোটেনশিয়ালিটি রাখে এবং ভারত কনফিডেন্সিয়ালিটি রাখে। সুতরাং এখন যদি বাংলাদেশ যেভাবে লং মার্চ করছে, ত্রিপুরা বর্ডারে যাচ্ছে, আবার যদি আকাশে তাদের বিমান ওড়ানো শুরু করে, ভারতও ঝলক দেবে। ভারত আমাদের এখানে পানাগড় রয়েছে ব্যারাকপুর, ওদিকে হাসিপাড়া এবং যশোর তো আমাদের খুবই কাছে। একটি প্রশ্ন করবো আপনাকে, আপনি এইমাত্র বললেন যে ঝলক দেবে ভারত, এবং আমি MiG-25 ফক্সব্যাটের কথা বলছিলাম, যা ইসলামাবাদের আকাশে পাক খাইয়ে ইসলামাবাদের পাক সেনাকর্তাদের একেবারে চমকে দিয়ে এসেছিল। তাহলে ভারতের ক্ষেত্রে, এবং কিছু তথ্য আমরা ছবি তুলতে গেছিলাম সেদিনকে, এবং তাদের নজরের বাইরে ছিলাম, তারা বুঝতেই পারেননি যে তাদের আকাশে ভারতীয় যুদ্ধ বিমান সেটা পাক খাচ্ছে। তো বাংলাদেশ যদি এরকমভাবেই ভারতকে উত্তক্ত করতে থাকে, তাহলে কি সেরকম একটা কিছু হয়ে যেতে পারে? কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই হতে পারে। আমরা বেশ কয়েক বছর আগে মিয়ানমার বর্ডারে ঢুকে করে দিয়ে এসেছিলাম। একদম। বাংলাদেশ তো মানে কিছুই না আমাদের কাছে। সুতরাং বাংলাদেশের আমরা যে স্বাধীনতা করেছি, সে যদি বেইমানি করে, ক্রমাগত ভারত বিরোধিতাই তার বিদেশিদের মূল লক্ষ্য হয়, অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করার চাইতেও সংখ্যালঘুদের উপর নিপীড়ন এবং ভারত বিদ্বেষিতা থাকে, ভারতের প্রতি আক্রমণে যেতে চায়, তাহলে আমরা তো জবাব দেবই। আমরা যে স্বাধীনতা ওদের দিতে পারি, স্বাধীনতা আবার ছিনাতে পারবো না, কিন্তু দেখিয়ে দিতে পারবো, ভাই তোমাদের উপযুক্ত জবাব দেওয়ার সময় এসছে। আমার মনে হয় ভারতের এই সময়ে ডিফেন্সিভ না অফেন্সিভ ফরেন পলিসি করা উচিত। বাংলাদেশকে কিছুটা ঝলক দেওয়ার প্রয়োজন এসছে। তাহলে ওরা মানে এদের তো মূর্খরা চালাচ্ছে উপদেষ্টা মন্ডলীতে, তারা না বুঝে ভারতবর্ষ, ভারতের ডিফেন্স সিস্টেম সম্পর্কে আইডিয়া নেই, ভারতের ইকোনমি সম্পর্কে আইডিয়া নেই, তারা কলকাতাটাকে ভারতবর্ষ মনে করে। আমি বাংলাদেশে গিয়ে অনেক বুদ্ধিজীবীদের সাথে কথা বলেছি, তারা মনে করে পশ্চিমবঙ্গটাই ভারত। ভারত যে এত বড় টেরিটরি, তার কি কিছু আইডিয়া নেই তাদের। এবং তারা মনে করে তারা নাকি ভারতের সেনাবাহিনীকে পরাজিত করে দেবে। তারা ভারতের সেনাবাহিনীর সাইজ সম্পর্কে তাদের ধারণা নেই, তাদের অস্ত্র কি আছে ভারতের সেনাবাহিনীর কোনো আইডিয়া নেই, কতগুলো রেজিমেন্ট আছে কোনো আইডিয়া নেই। সুতরাং যে তদারকি সরকারে যে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা, যাদের কোনো নলেজ নেই, তারা পরামর্শ দেয়, যাদের কোনো ম্যাচুরিটি নেই, এবং তাদের কথা অনুযায়ী মৌলবাদীরা মিছিলে বেরোয়, তা সেই দেশ তো এরকমই করতে পারে। অর্থাৎ দেশটা অর্থনৈতিক হয়ে শেষ হয়েছে, এবার নিরাপত্তার দিক দিয়ে শেষ হবে ভারত যদি একটা দুটো ঝলক দেয়। ঠিক ঠিক, একদম একদম। অনেক ধন্যবাদ দেবাশিস দা আপনাকে। একটা বিষয় অধিক পরিষ্কারভাবে দেবাশিস দা বলছিলেন যে মাধ্যমিক মান উত্তীর্ণ যারা রয়েছেন তারা দেশ চালাচ্ছেন, এবং সে দেশের সেনাবাহিনী, যাদের হয়তো আমাদের দেশে আসলে আগে আমরা এনসিসির ট্রেনিং করিয়ে নেব, তারা ওখানে BB-2 এয়ারক্রাফট সকাল থেকে ওড়ানো শুরু করেছেন, এবং আমাদের এয়ার পেট্রোলিং করছে রাফায়েল এবং সুখোই। ফলে ভারসাম্য বা এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা না করলেও দর্শক বুঝতে পারছেন। এবং তার পাশাপাশি বাংলাদেশের দর্শকদের আশ্বস্ত করব যে ভারত আগ বাড়িয়ে কিছু করবে না, কিন্তু আমরা যদি ইসলামাবাদের আকাশে চক্কর দিতে পারি, তো ঢাকা বাজার থেকে বেশি দূর নয়, কোনো মিস অ্যাডভেঞ্চার নয়, তাহলে ভারত সতর্ক থাকবে, সতর্কতার জায়গা থেকে আমরা পদক্ষেপ নিতেই পারি। একেবারে অনেক ধন্যবাদ চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায়, বিস্তারিত জানালেন আজকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে, এবং সেখান থেকেই কি ঘটবে, কি হবে যখন লাগাতার আতঙ্ক, অত্যাচার, নিপীড়ন চলছে বাংলাদেশে, কি হবে অবশেষে, তার কারণ পরিস্থিতি কোন দিকে গড়াবে বাংলাদেশে যখন আতঙ্ক এবার আকাশে। 0 আওয়ারে এখানেই সময় শেষ। তবে প্রত্যেক খবরের জন্য, আপডেটসের জন্য এভরি আওয়ার আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।